এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। আইসিসি জানানোর আগেই গণমাধ্যমে ফাঁস টি-20 বিশ্বকাপের গ্রুপ। একই দলে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, বাংলাদেশের গ্রুপ সঙ্গী উইন্ডিজ ইংল্যান্ড। মিচেল স্টার্কের দানবীয় পারফরম্যান্সে 2 দিন শেষে অ্যাশেজের প্রথম টেস্ট। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ট্রেভিস হেডের, ইংলিশরা হারালো 8 উইকেট। এবং জাতীয় স্টেডিয়াম নিয়ে এবার মুখোমুখি অবস্থানে রাগবি ফুটবল। অন্য কাউকে মাঠ ব্যবহার করতে দিতে নারাজ বাফুফে, ক্ষতি না করার আশ্বাস রাগবির বিপাকে এনএসসি। আইসিসির ঘোষণা করার আগে গণমাধ্যমে ফাঁস আসন্ন টি-20 বিশ্বকাপের গ্রুপ। ভারতীয় গণমাধ্যমের দাবি, এবারও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রেখে ফিক্সচার করতে যাচ্ছে আইসিসি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সবচেয়ে কঠিন গ্রুপে আছে বাংলাদেশ। এছাড়াও বেশ শক্তিশালী গ্রুপে পড়েছে আফগানিস্তান। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি টি-20 বিশ্বকাপ। হাতে সময় আছে 80 দিনেরও কম, কিন্তু এখনও গ্রুপই নির্ধারণ করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও গণমাধ্যমের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সব কাজ গুছিয়ে এনেছে আইসিসি, যেটা ফাঁস হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। এবারও নাকি ভারত আর পাকিস্তানকে এক গ্রুপে রেখেই ফিক্সচার তৈরি করেছে আইসিসি। এই ম্যাচ থেকে আর্থিকভাবে লাভবান হতেই এই কৌশল। এই গ্রুপে তাদের অপর 3 প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হিসেবে বলা যায় ভারতের জন্য সবচেয়ে সহজ গ্রুপ করেছে আইসিসি। ভারত পাকিস্তানের গ্রুপ এর মতো বিতেও নেই কোনো চমক। হট ফেভারিট অস্ট্রেলিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা। বাকি 3 প্রতিপক্ষ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না অজি ও লঙ্কানদের উপর। তাই অনেকটা হেসে খেলেই সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। ভারতীয় গণমাধ্যমে দাবি করা আইসিসি টি-20 বিশ্বকাপের সূচিতে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। এক কথায় যাকে বলে গ্রুপ অব ডেথ, যেখানে লাল সবুজদের সুপার 8-এ যেতে সবচেয়ে বড় বাধা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও নেপাল আছে এই গ্রুপে, যারা খুব অল্প সময়ে টি-20-তে তাদের সামর্থ্য প্রমাণ করেছে। বাংলাদেশের মতো অনেকটা একই কন্ডিশন আফগানিস্তানের, কারণ সুপার 8-এ যেতে হলে তাদের টেক্কা দিতে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। এই গ্রুপের বাকি 2 প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত তাদের মাথা ব্যথার কারণ না হলেও রাশিদ খানরা বিপাকে পড়তে পারে গ্রুপ পর্বেই। ভারতের সঙ্গে রাজনৈতিক ঝামেলা থাকায় পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবারই প্রথম 20 দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চলে যাবে সুপার 8-এ। এস এম ইকবাল, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার আধিপত্যে 2 দিনেই শেষ অ্যাশেজের প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 164 রানে অল আউট অজিদের সামনে। টার্গেট দাঁড়ায় 205 রান। ট্রেভিস হেডের 69 বলে করা সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। 5 ম্যাচের সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্টিভেন স্মিথের দল। 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা মিচেল স্টার্ক। অ্যাশেজের প্রথম টেস্ট যে 5 দিনে যাবে না সেটা টের পাওয়া গিয়েছিল প্রথম দিনের 19 উইকেট পতনের পর। মনে হয়েছিল পার্থের উইকেট শুধুই বোলারদের। তবে দ্বিতীয় দিনে এসে পাল্টে গেল চিত্র। অজি ব্যাটাররা দাপট দেখালেন প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে। প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে অজিদের স্কোর ছিল 9 উইকেটে 123 রান। দ্বিতীয় দিনে শেষ উইকেট জুটিতে যোগ করে 10 রান, 132 রানে অল আউট অস্ট্রেলিয়া। 5 উইকেট তুলে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। 74 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। তবে ব্যাটিংয়ে খুব বেশি উন্নতি হয়নি পরের ইনিংসেও। স্কোরবোর্ডে রান তোলার আগেই ফিরেন জ্যাক ক্রলি। ইনিংসের প্রথম ওভারেই দুর্দান্ত এক ক্যাচ ধরে ফেরান মিচেল স্টার্ক। 65 রানের একটি জুটি হয়েছে বেন ডাকেট ও অলি পোপের মাঝে। তবে বোলান্ড এসে ভাঙেন সেই জুটি। ডাকেট ফেরেন 28 রানে, পোপও টেকেননি বেশিক্ষণ। 33 রানে তাকেও ফেরেন অজি পেসার। এরপর নিয়মিত উইকেট হারা ইংল্যান্ড। তবে রানটা লড়াই করার মতো অবস্থায় নিয়ে যান গাট আটকিনসন। তার ব্যাট থেকে আসে 37, 164 রানে অল আউট হয় ইংল্যান্ড। 4 উইকেট পেয়েছেন বোলান্ড আর 3টি করে উইকেট শিকার করেন স্টার্ক, ব্র্যান্ডন ডগেট। অজিদের সামনে টার্গেট দাঁড়ায় 205 রান।
অস্ট্রেলিয়া এভাবে কাউন্টার অ্যাটাক করবে সেটা হয়তো ভাবেনি ইংল্যান্ড। ট্রাভিস হেড একরকম তাণ্ডব চালায় ইংলিশ বোলারদের উপর। প্রথম ইনিংসে যেখানে কোনো অসি ক্রিকেটার করতে পারেননি 50, সেখানে 59 বলে সেঞ্চুরি করেছেন হেড। ম্যাচটা এক হাতে নাগালের বাইরে নিয়ে যান হেড। অজিরা শুরুটা পায় দারুণ, সময়ের সঙ্গে পাল্টে যায় উইকেটের চরিত্র। ওয়ানডে মেজাজে খেলেন দুই ওপেনার, যদিও জ্যাক ওয়েদার্ল্ড ফিরে যান 23 রানে, ভাঙে 75 রানের জুটি। মনে হচ্ছিল হয়তো ম্যাচে ফিরতে পারবে ইংল্যান্ড, কিন্তু ট্রাভিস হেডের তাণ্ডবের সামনে পাত্তা পায়নি সফরকারীরা। 16-4, 6 ছক্কা হাঁকান বাঁহাতি ওপেনার। 69 বলে সেঞ্চুরি তুলে নেন হেড। অজিরা ততক্ষণে সঙ্গ দেয়া লাবুশানে পেয়ে যান 50, তবে সেঞ্চুরি করে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ট্রাভিসের। জয় থেকে কিছুটা দূরে থাকতে আউট হয়েছেন হেড, তার ব্যাট থেকে আসে 123 রান। লাবুশান স্মিথকে নিয়ে নিরাপদে জয়ের বন্দরে নোঙর করেন অস্ট্রেলিয়াকে। 2 দিন শেষ হওয়ার আগেই অ্যাশেজের প্রথম টেস্ট 8 উইকেটে জিতল অজিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের খবর জানাবো এবারে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টের প্রথম দিন শেষে 6 উইকেট হারিয়ে 247 রান করেছে সাউথ আফ্রিকা। শেষ সেশনে কুলদীপ যাদবের নৈপুণ্যে ম্যাচের লাগাম ধরে রেখেছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, কাগজে কলমে যার নাম আছে আরও একটা, ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম। ভারতের 49তম আন্তর্জাতিক ক্রিকেট মাঠের আজ ছিল অভিষেক টেস্ট। এর আগে ওয়ানডে এবং টি-20 আয়োজিত হলেও সাদা পোশাকে এটাই ছিল তার প্রথম। স্টেডিয়ামের সঙ্গে ভারতের ক্যাপ্টেনেরও ছিল বিশেষ দিন। নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে এই ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঋষভ পন্থ, কিন্তু প্রথম ম্যাচে কয়েন ভাগ্য আসেনি ভারতের পক্ষে। নতুন স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। এইডেন মার্ক্রামের সঙ্গে রায়ান রিকেলটনের জুটিটাও জমে যায় বেশ ভালোভাবে। দেখে শুনে তারা সামাল দেন বুমরা সিরাজদের, কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে ধৈর্যচ্যুতি হয় দুই প্রোটিয়ার। জসপ্রীত বুমরার বলে বোল্ড হন মার্ক্রাম, ভাঙে 82 রানের জুটি। সঙ্গী হারিয়ে দিগ্ভ্রান্ত রিকেলটন পরের ওভারেই কুলদীপ যাদবের স্পিন জাদুতে হাঁটা ধরেন প্যাভিলিয়নের দিকে। নিষ্ফলা হতে হতেও সেশনটা দারুণ কাটায় ভারত। মধ্যাহ্ন বিরতি শেষে আবারও প্রতিরোধ গড়ে তোলেন প্রোটিয়ারা। এবার ক্রিস্টিয়ান স্টাবসের সঙ্গী হয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন টেম্বা বাভুমা। দুজনে মিলে গড়েন 84 রানের জুটি, কিন্তু ব্যক্তিগত মাইলফলক ছোঁয়া হয়নি দুজনের কারোরই। চা বিরতির পর 41 রানে আউট হন বাভুমা। রবীন্দ্র জাদেজার শিকারে পরিণত হন তিনি। শেষ সেশনের শুরুতেই জ্বলে ওঠেন কুলদীপ যাদব। সারাদিনের নিষ্প্রভতার জবাব দিতে যেন উঠে পড়ে লাগেন এই চায়নাম্যান। ব্যক্তিগত 49 রানে বিদায় নেন স্টাবস। সফরকারীদের রান তখন 187। দলীয় স্কোরবোর্ডে আরো 13 রান উঠতেই আবারও বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। এবারও শিকারী সেই কুলদীপ যাদব। উইয়ান মুল্ডারকে ফিরিয়ে দেন 13 রানে। মুথুসামিকে নিয়ে টনি ডি জর্জি বাকিটা সময় পার করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। শেষ মুহূর্তে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ফিরে যান টনি। 6 উইকেট হারিয়ে 247 রানে দিন শেষ করেছে সাউথ আফ্রিকা। আলোক স্বল্পতার কারণে 8 ওভার বাকি থাকতেই বন্ধ হয় দিনের খেলা। বর্ষাপাড়ায় সেট হয়েও সফরকারীদের প্রথম 5 ব্যাটার ছুড়ে এসেছেন নিজেদের উইকেট। 50 আসেনি কারো ব্যাট থেকে। অন্যদিকে শেষ সেশনে বোলারদের নৈপুণ্যে আপার হ্যান্ডে থেকেই নতুন দিনের অপেক্ষায় ভারত। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঢাকা জাতীয় স্টেডিয়াম নিয়ে এবার মুখোমুখি অবস্থানে রাগবি ও ফুটবল ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজ দিয়ে লম্বা সময় পর আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক রাগবি ম্যাচ, তবে একই ভেন্যুতে। নারী ফুটবলের ট্রাই নেশন সিরিজ থাকায় আপত্তি জানায় বাফুফে। যদিও মাঠ অক্ষত রেখে ম্যাচ শেষ করতে চায় রাগবি ফেডারেশন। এদিকে ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম হওয়ায় আগ পর্যন্ত পারস্পরিক সমঝোতাতেই ভরসা ক্রীড়া পরিষদের। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম, যে ভেন্যুতে দাপিয়ে বেড়ায় অ্যাথলেট, ফুটবলার সহ অন্যান্য স্পোর্টস পারসন। কদিন আগেই দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে এই ভেন্যুতে। এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছে জাতীয় স্টেডিয়াম। সংস্কারের পর প্রথমবারের মতো রাগবির আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভেন্যুতে। নেপাল রাগবি দলের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে ভেন্যুতে 2 দলের খেলোয়াড় ও কোচরা ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেন। তবে রাগবির এই সিরিজ আয়োজনে মাঠ নষ্টের শঙ্কায় আপত্তি জানিয়ে এনএসসি বরাবর চিঠি পাঠিয়েছে বাফুফে। যদিও দেশের স্বার্থে মাঠ অক্ষত রেখেই রাগবি খেলা শেষ করতে চায় আয়োজকরা।
আমরা এনএসসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছি, এটা আসলে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি। এখানে আসলে আমাদের ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই, নেই। আমরা চাচ্ছি যে দেশটা ভালো করো, স্পেশালি নেপাল এখানে আসতেছে এবং আমাদের আসলে মাঠের মধ্যে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, বিকজ ফুটবল কিন্তু আপনার বল পায়ে রেখে এটা কিন্তু ঘষাঘষি করে নিয়ে যায়, রাগবি কিন্তু হাতে নিয়ে দৌড়াদৌড়ি করে। আর এটা 7 মিনিটস 50 মিনিটস গেম। বাকি প্রোগ্রামগুলি সব কিন্তু এখানে হবে, স্টেজের বাইরে, এখানে মানে আপনার মাঠের বাইরে। তো এটা আমার মনে হয় না মাঠের কোনো ক্ষতি হবে। রাগবির ব্যস্ততা শেষ হতেই একই ভেন্যুতে শুরু হবে মেয়েদের ট্রাই নেশন সিরিজ। এতে রাগবির সঙ্গে মুখোমুখি অবস্থায় ফুটবল ফেডারেশন। তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রত্যাশা বাফুফে সভাপতির। অনেক সময় আপনি দেখেছেন যে ক্রীড়া অঙ্গনে আলোচনার সপক্ষে এবং সরকারের সহযোগিতা আমরা অনেক সমস্যায় খুব ইজিলি সমাধান করে ফেলেছি। তো আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে কোনো সমস্যাই অসম্পূর্ণ থাকবে না। এদিকে জাতীয় স্টেডিয়ামে সকল ফেডারেশনকে সুযোগ দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত পারস্পরিক সমঝোতাতেই ভরসা এনএসসির। ন্যাশনাল স্টেডিয়াম তো আপনারা জানেন যে মাল্টিপারপাস ইউজের জন্য করা হয়েছিল। এখানে অ্যাথলেটিক ট্র্যাক আছে, এখানে অন্যান্য ফেডারেশনগুলো এটা ব্যবহার করে। ফলে এটা একটা চ্যালেঞ্জ, যেটা ম্যানেজ করা প্রতিবারই এই যে শিডিউল ওভারল্যাপ হচ্ছে। তো ওভারল্যাপিংটা আসলে থাকবে যতদিন পর্যন্ত আমরা একটা ডেডিকেটেড স্টেডিয়াম না করতে পারি, এবং সেটার জন্য আমরা জায়গা খুঁজছি। হয়তো ভবিষ্যতে ফুটবলের জন্য একটা বড় স্টেডিয়াম করার পরিকল্পনা আমাদের আছে। সৌহার্দ্য, সম্প্রীতি ইত্যাদির মাধ্যমে আমরা সকল ফেডারেশনগুলো যেন এই মাঠগুলো ব্যবহার করতে পারে, সেই জন্য আমরা একটা যেটা আপনাদেরও সাজেশন এসেছে, আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব শুরুতে, এবং কোনো যেন ওভারল্যাপিং না হয় সেই বিষয়টা আমরা সতর্ক থাকবো। পারস্পরিক আলোচনায় জাতীয় স্টেডিয়ামে শেষ পর্যন্ত রাগবি সিরিজ আয়োজন করা হলেও পরিবর্তন আসতে পারে সময়সূচিতে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পূর্বাঞ্চলে ফুটবলের জন্য একটি আলাদা স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ক্রীড়া পরিষদ। এজন্য রাজুকের কাছে 100 একর জমি বরাদ্দ চেয়ে দেয়া হয়েছে চিঠি, জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মাহবুবুল আলম। এনএসসি চাইলে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বাফুফে। দেশের ফুটবলে হাওয়া বদল। কদিন আগেও জামালদের ম্যাচে ছিল দর্শক খরা, সেখানে এখন টিকিটের জন্য হাহাকার। জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কম, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন ফুটবল প্রেমীরা। যে বিষয়টি এবার গুরুত্ব সহকারে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। দেশের শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবলের জন্য নির্মাণ করতে চলেছে একটি ডেডিকেটেড স্টেডিয়াম। পূর্বাচলে গড়ে উঠেছে ক্রীড়া হাব। ক্রিকেট স্টেডিয়ামের জন্য সেখানে বরাদ্দ রাখা হয়েছে জায়গা। তার পাশেই একটি ফুটবল স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। জমি বরাদ্দ পেতে এরই মধ্যে রাজুকের কাছে চিঠি দিয়েছে এনএসসি। খুব দ্রুতই তা পাওয়ার আশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। পূর্বাচলে আমরা রাজুক কর্তৃক আরও 100 একর জায়গা চেয়েছি। আমরা যদি সেখানে জায়গা পাই, যে ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি সেখানেও আরেকটি নতুন একটা স্টেডিয়াম স্থাপনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ফুটবলের জন্য নির্ধারিত একটি স্টেডিয়ামের অভাব অনুভব করছে বাফুফেও। নানাভাবে তারাও চেষ্টা করছে অধিক দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম ব্যবস্থা করার। নিজেদের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের জন্য পার্শ্ববর্তী দেশও যাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তা ব্যবহার করতে পারে, সেই বিষয়টিও বিবেচনায় রাখছে ফেডারেশন। তাই পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ নিয়ে বেশ আগ্রহী বাফুফে। আমরা তো উই আর লুকিং ফরওয়ার্ড। আপনি জেনে দুঃখ খারাপ লাগে শুনতে, আমাদের দেশে এত ফুটবলের প্রতি ভালোবাসা, আমরা কিন্তু একটি ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম নাই। সো এবং সরকার অত্যন্ত কমিটেড এই ব্যাপারে, তারা জানে, তাদেরকে আমরা বলেছি। সো ইনশাল্লাহ তারা যদি ল্যান্ডটা নেয়, ডেফিনেটলি উইল কোঅপারেট, উইল সাপোর্ট টু হ্যাভ এ ফুটবল ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম। বর্তমানে বাংলাদেশে ফিফা এএফসি স্বীকৃত স্টেডিয়াম মাত্র একটি। সিলেট জেলা স্টেডিয়ামের স্বীকৃতি থাকলেও বিদ্যুৎ বিল বকেয়া সহ সেখানে আছে নানা ইস্যু। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দিনাজপুর। জমজমাট ফাইনালে সিরাজগঞ্জ জেলাকে 3-2 গোলে হারিয়েছে উত্তরের জেলাটি। ফাইনালের শুরুতে উত্তাপ ছড়ায় দুদল, আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। তবে 13 মিনিটে গোল করে এগিয়ে যায় দিনাজপুর। 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর সিরাজগঞ্জের জালে আবারও বল পাঠিয়ে লিড দ্বিগুণ করে দিনাজপুর। পিছিয়ে পড়েও ম্যাচে হাল ছাড়েনি সিরাজগঞ্জ। 2 মিনিট পর দারুণ এক গোলে ব্যবধান কমায় তারা। ম্যাচের যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সিরাজগঞ্জ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 11 মিনিটে গোল করে ব্যবধান 3-2 করে দিনাজপুর। এরপর আর কোনো দল জালের দেখা না পাওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরবঙ্গের দলটি।
আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে নামছে ক্লাবগুলো। লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ লে হাভারে, যাদের বিপক্ষে জয়ের পরই গেল মৌসুমে নিশ্চিত হয়েছিল প্যারিসিয়ানদের লিগ শিরোপা। তাই এই ম্যাচটা বিশেষ গুরুত্বপূর্ণ কোচ লুই এনরিকের জন্য। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ব্যালন ডি'র জয়ী ওসমান দেম্বেলে কবে ফিরবেন ফরাসি তারকা, সেই প্রশ্নের জবাবে কিছুটা বিরক্তিকর উত্তর দিলেন কোচ। লুই এনরিকে দায়িত্ব নেয়ার পর যেন প্রাণ ফিরে পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। তার তত্ত্বাবধানে জিতেছে লিগ শিরোপা, বহুল কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটাও ধরা দিয়েছে ফরাসিদের ডেরায়। নতুন মৌসুমেও দারুণ ছন্দে প্যারিসিয়ানরা। আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে ফিরছে পিএসজি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ লে হাভরে। এই মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত প্যারিসিয়ানরা। আন্তর্জাতিক বিরতিতে নিজ নিজ দেশের হয়ে দারুণ পারফর্ম করে এসেছেন ফুটবলাররা। খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না, আবারও নামতে হচ্ছে লিগ ব্যস্ততায়। রেসে যদিও তাদের অবস্থান টেবিলের 2 নম্বরে, 12 ম্যাচে 27 পয়েন্টের বিপরীতে মার্সেই 1 ম্যাচ আর 1 পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে। মাঠে নামার আগে একেবারে যে স্বস্তিতে আছেন তা বলার উপায় নেই। দলটার ব্যালন ডি'র জয়ী ফুটবলার ওসমান ডেম্বেলে আছেন ইনজুরিতে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ছিটকে গিয়েছিলেন ফরাসি তারকা। এখন পর্যন্ত পুরোদমে ফিরতে পারছেন না। যদিও দলের সঙ্গে শুরু করেছিল অনুশীলন, ম্যাচ ফিট হতে কতদিন লাগবে এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কোচ লুই এনরিকে। এদিন অবশ্য কিছুটা বিরক্তি নিয়েই জবাব দিলেন পিএসজি কোচ। আমি জানি না ডেম্বেলে কবে মাঠে ফিরবে। আমি তো চিকিৎসক নই। সে দিন দিন উন্নতি করছে। সে ছোট ছোট ট্রেনিং সেশনে অংশ নিচ্ছে, এর বেশি কিছু জানি না। আমার মনে হয় এই ব্যাপারে আরো ধৈর্য ধরতে হবে, দেখতে হবে সে কেমন অনুভব করছে। সামনের সপ্তাহগুলোতে অনুশীলনে কেমন করছে সেটা পর্যবেক্ষণ করব। আশা করা যায় খুব শিগগিরই মাঠে ফিরবেন। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন আশরাফ হাকিমিও। এই ম্যাচে ডুই নুনো মেন্ডিসের খেলা নিয়ে আছে সন্দেহ। এনরিকে দল সাজাতে পারেন রুইজ, নেভিস, পাচো, হার্নান্দেজ, এমভে, রামোসদের নিয়ে। দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে নিশ্চয়ই টেবিলের শীর্ষে উঠে আসার সুযোগ হাতছাড়া করবে না এনরিকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। গোল খরায় ভুগছে রিয়াল মাদ্রিদ। শেষ 2 ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোরা। এই ম্যাচ দুটিতে প্রতিপক্ষের জালে কোনো বল পাঠাতে পারেনি তারা। তবে বিষয়টি নিয়ে আলাদা করে কোনো দুশ্চিন্তার কারণ দেখছেন না শাবি আলোনসো। কিলিয়ান এমবাপ্পে গোল না পাওয়ার কারণে মাদ্রিদ জিততে পারছে না, এই মতবাদে বিশ্বাসী নন এই স্প্যানিশ কোচ। পরের ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস শাবির। জিততে জিততে নিজেদের বেঞ্চমার্ক এমন এক জায়গায় নিয়ে গেছে রিয়াল মাদ্রিদ, যেখানে ছোট্ট একটা বিচ্যুতিও চোখে পড়ে যায় সবার। শেষ 2 ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় জয় নিয়ে ফিরতে পারেনি লস ব্লাঙ্কোরা। হেরে যাওয়া অস্বাভাবিক নয়, তবে সমালোচকদের চোখ আটকে আছে এক জায়গায়। হেরে যাওয়া কোনো ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি মাদ্রিদিস্তারা, আর এখানেই যত সমস্যার উৎপত্তি। 2 ম্যাচে রিয়ালের গোল না পাওয়ার চেয়েও বেশি আপত্তি সবার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। দুটো দিনেই যে নিষ্প্রভ ছিলেন ফরাসি ফরওয়ার্ড। 16 ম্যাচে 18 গোল করা স্ট্রাইকারের মনোযোগের অভাবে নাকি ভুগছে রিয়াল। সঙ্গে ভিনি বেলিংহামরা এগিয়ে না আসায় চলছে সমালোচনা। তাই তো গোল করার জন্য দলের একজন ফুটবলারের উপর নির্ভর করতে রাজি নন শাবি আলোনসো। দায়িত্বটা সবাইকে নিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ কোচ। Como en Vallecas, no solo depende de... এমবাপ্পে সবশেষ 2 ম্যাচে গোল করতে পারেনি। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই কাজটা শুধু কিলিয়ানের একার নয়, পুরো দলের দায়িত্ব। আমার দলে এমন অনেক ফুটবলার আছে যা অনায়াসে কাজটি করতে পারে। আমাকে বিকল্প খুঁজতে হবে, তবে আশা করি ছেলেরা নিজেরাই এগিয়ে আসবে। সেট পিস নিয়েও আমি কাজ শুরু করেছি, গোল আসবে, এই নিয়ে আমার কোনো সংশয় নেই। আলোনসোর কৌশল এবং খেলোয়াড় পছন্দ নিয়েও সমালোচনা চারদিকে, তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না রিয়াল বস। 12 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এটাই সবচেয়ে বড় শক্তি শাবি আলোনসোর। তাই বাইরের আলোচনা দূরে রেখে এখন মাঠেই মনোযোগী সাবেক মিডফিল্ডার। আমরা কোথায় আছি আর কোথায় যেতে হবে সেটা আমি ভালো করেই জানি। রিয়াল মাদ্রিদের কোচ হয়েছি, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। এখানে কেউ হারতে রাজি নয়, সবাই জিততে চায়। আমাকে সেই চেষ্টাই করতে হবে। আমি তাই বাইরের আলোচনা নিয়ে মাথা ঘামাচ্ছি না, সবকিছুই স্বাভাবিকভাবেই নিচ্ছি। আমি জানি একটা জয় সব বদলে দেবে। লা লিগায় রিয়াল মাদ্রিদের পরের ম্যাচের প্রতিপক্ষ এলচে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 11তম। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।
ইংলিশ প্রিমিয়ার লিগের সহজ জয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো চেলসি। বার্নলিকে 2-0 গোলে হারল ব্লুরা। এই দুই অর্ধে 2 গোল করেছেন পেদ্রো নেতো এবং এনজো ফার্নান্দেস। আর এক ম্যাচ বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রাইবুর্গকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। প্রতিপক্ষের মাঠ মানেই যেন চেলসির ছন্দ হারিয়ে খোঁজা। ইপিএল এর শুরু থেকেই চলছে এই অবস্থা। শেষ পর্যন্ত আক্ষেপ ঘোচালো ব্লুরা। ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো চেলসি। শুরুতে অবশ্য ম্যাচের দৃশ্যপট এতটা মসৃণ ছিল না। বল দখলের লড়াইয়েও ধুঁকছিল চেলসি, কিন্তু সময় যেতেই আধিপত্য ফিরে পায় তারা। 59% বল দখলে রেখে গোলের জন্য শট নেয় 15টা, যার মাঝে অন টার্গেটে ছিল 4টা। প্রথমার্ধের 37 মিনিটে প্রথমবার এগিয়ে যায় চেলসি। হেড দিয়ে স্কোর করেন পর্তুগিজ স্ট্রাইকার পেদ্রো নেতো। এই 1 গোলের লিডেই বিরতিতে যায় ব্লুরা। পরে ফিরে আসলেও কৌশলে খুব একটা পরিবর্তন আনেনি তারা। যদিও আরেকটা গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। 28 মিনিটে দলের হয়ে দারুণ 1 গোল করেন এনজো ফার্নান্দেস। নিশ্চিত হয় দলের জয়। এই জয়ে 12 ম্যাচে 23 পয়েন্ট এখন চেলসির। 1 ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট 26। রাতের আরেক ম্যাচে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফ্রাইবুর্গকে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের শুরুর 2 গোল করেছিল ফ্রাইবুর্গ। ডেডলক ভেঙে যেন বায়ার্নকে তাতিয়ে দেয় তারা। 12 মিনিটের পর 17 মিনিটের আচমকা 2 আক্রমণে পিছিয়ে পড়ে মিউনিখ। ম্যাচে ফিরতে ভালোই সময় নেয় স্বাগতিকরা। 22 মিনিটে 1 গোল শোধ করেন কার্ল। পরে দলকে সমতায় ফেরান ওলিসে, সেটাও প্রথমার্ধের যোগ করা সময়ে। বিরতি থেকে ফিরতেই অবশ্য বদলে যায় বাভারিয়ান শিবির। রীতিমতো তারা হামলে পড়ে ফ্রাইবুর্গে। 55 মিনিটে উপমেকানো আর 60 মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় বায়ার্ন মিউনিখ। এরপর 78 মিনিটে দলের হয়ে 5ম গোল করেন জ্যাকসন। আর ম্যাচ শেষ হওয়ার 6 মিনিট আগে ফ্রাইবুর্গকে কাঁদিয়ে ছাড়েন ওলিসে। জয় আসে 6-2 গোলে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নর্থ লন্ডন ডার্বিতে মাঠে নামছে 2 নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও টটেনহাম। ইপিএল এর শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে এই ম্যাচ জয়ে এছাড়া কিছুই ভাবছে না গানার্স কোচ মিকেল আর্তেতা। অন্যদিকে প্রতিপক্ষকে চমকে দিতে চায় স্পার্স। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। নর্থ লন্ডন ডার্বি, লড়াইটা যেখানে ঐতিহ্যের ও আত্মমর্যাদার। এদিন দুভাগে বিভক্ত হয় উত্তর লন্ডন। তবে 2022 সাল থেকে নর্থ লন্ডন ডার্বি হয়ে গেছে এক পেশে, যেখানে আর্সেনালের সামনে কিছুতেই পাত্তা পাচ্ছে না টটেনহ্যাম। তবুও এই লড়াইয়ের উত্তাপ কমেনি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগে কিছুটা নির্বার আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সবার শীর্ষে রয়েছে গানার্স। এই মৌসুমে ইপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটির সমর্থকরা, যদিও তাদের এখনও পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে এই মুহূর্তে মিকেল আর্তেতার চিন্তা শুধুই টটেনহ্যাম ম্যাচ ঘিরে। কিছুতেই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পয়েন্ট হারাতে চায় না আর্সেনাল বস। যদিও ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলের ইনজুরি অস্বস্তিতে ফেলেছে আর্সেনাল বসকে। ব্রাজিলের হয়ে জাতীয় দলে খেলতে গিয়ে চোট পেয়েছেন এই সেন্টার ব্যাক। তার পরিবর্তে মাঠে নামবেন ক্রিস্টিয়ান মাস্কুয়েরা। শেষ ম্যাচে ইনজুরিতে পড়া রিকার্ডো কালাফিওরিও ফিরছেন টটেনহ্যাম ম্যাচ দিয়ে। আর নিজের প্রথম নর্থ লন্ডন ডার্বির জন্য মুখিয়ে আছেন ইচিভেরি এজে। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে দল সাজাবেন আর্সেনাল কোচ। ডিফেন্সে সালিবা, মাস্কিউরের সঙ্গে থাকবেন টিম্বার ও কালাফিওরি। মাঝ মাঠের দায়িত্বে জুবেমেন্দি ও ডেকলান রাইসের কাঁধে। আর আক্রমণ ভাগে থাকবেন সাকা, এইজে, ট্রোসার্ড ও মিকেল ম্যারিনো। মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন আর্সেনাল কোচ। টটেনহ্যাম এই মুহূর্তে খুবই ভালো করছে। বিশেষ করে থমাস ফ্র্যাঙ্ক দায়িত্ব নেওয়ার পর পুরো দল বদলে গেছে। তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে। এই ম্যাচে কিছুতেই পয়েন্ট হারাতে চাই না। তবে গ্যাব্রিয়েলের ইনজুরি আমাদের ভোগাবে। এই ম্যাচে তার দলে থাকাটা প্রয়োজন ছিল, তবে দুর্ভাগ্য আমরা তাকে পাচ্ছি না। এদিকে আর্সেনালের বিপক্ষে চোখ রেখে লড়তে প্রস্তুত টটেনহ্যাম। যদিও ইপিএল এ নিজেদের সবশেষ ম্যাচে চেলসির বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে স্পার্স। তবে ঘুরে দাঁড়াতে চায় রিচার্ডসন, জাবি সিমন্সরা। ইপিএল এ 18 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে টটেনহ্যাম। আর এই ম্যাচে জয়টা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও পরিসংখ্যান কথা বলছে আর্সেনালের পক্ষে। সবশেষ 6 ম্যাচে গানার্সদের বিপক্ষে জয় পায়নি স্পার্স। এমিরেটস স্টেডিয়ামে তাই জয়ের জন্যই মাঠে নামবে থমাস ফ্রাঙ্কের শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশি মানুষের আতিথেয়তায় মুগ্ধ সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। সৌদি আরবে পাড়ি জমানোর পর বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে বাঙালিদের নিয়ে মধুর স্মৃতির কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান তিনি।
বাংলাদেশিদের সঙ্গে ইফতার করার দারুণ এক স্মৃতি শেয়ার করে সাদিও মানে বলেন, বাঙালিরা খুবই উদার এবং অতিথিপরায়ণ। বাংলাদেশিদের উদারতা সেনেগাল তারকাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। ইউরোপের পাট চুকিয়েছেন বেশ অনেক দিন আগে। 2 বছরেরও বেশি সময় আগে লিভারপুল ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান সেনেগালের তারকা সাদিও মানে সৌদি আরবে তার ঠিকানা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। সেখানে গিয়ে CR7-এর সঙ্গে জুটি গড়ে মাঠের লড়াই চালিয়ে যাচ্ছেন মানে। ক্যারিয়ারের শেষ সময়ে এসে ইউরোপের যশ খ্যাতিকে একপাশে রেখে সৌদিতে পাড়ি দেওয়াটা খুব একটা সহজ কাজ ছিল না সাদিও মানের জন্য। নতুন ঠিকানায় গিয়েও নিজের দুটি ছড়াচ্ছেন একই রকম ভাবে। আল নাসরের জার্সি গায়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে 15 ম্যাচে মাঠে নেমেছেন এই সেনেগাল তারকা ফুটবলার, যার মধ্যে 4 গোল করেছেন নিজে আর 6 গোলে সতীর্থকে সহযোগিতা করেছেন সাদিও মানে। দলের হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা না পেলেও সেই মিশনে বদ্ধপরিকর মানে। সৌদি আরবে পাড়ি জমানোর পর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঙ্গী করেছেন সাবেক লিভারপুল তারকা, যার মধ্যে অন্যতম এক অভিজ্ঞতা হলো বাংলাদেশিদের আতিথেয়তা পাওয়া। সাদিও মানে মুসলিম হওয়ায় প্রায়ই মাঠে মোনাজাত করা কিংবা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। মুসলিম হওয়ায় রমজানের এক সন্ধ্যার ভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। সেখানেই তিনি বলেন, বাংলাদেশিদের উদারতা ও আতিথেয়তায় মুগ্ধ সাদিও মানে। রমজানের এক সন্ধ্যায় বাংলাদেশিরা তাকে ইফতারের আমন্ত্রণ জানানোয় এমন মন্তব্য করেন এই আল নাসর তারকা। সত্যি কথা বলতে আমি খুব অবাক হয়েছিলাম। বাংলাদেশের মানুষ সত্যি অনেক অতিথি পরায়ণ। একটা সুন্দর স্মৃতি আছে বাংলাদেশিদের সঙ্গে। একদিন রমজানের সময় আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, কিছু লোক আমাকে ডেকে বলল, তুমি আসো আমাদের সঙ্গে খাও। আমি বললাম না, তারা বাংলাদেশের ছিল সবাই। আমি মজা করে তাদের বললাম, তোমরা তো আমাকে চেনো না, আমি কিভাবে তোমাদের সঙ্গে ইফতার করি। কিন্তু তারা বলল এটা তো কোনো সমস্যাই না। তারা আবার আমাকে আমন্ত্রণ জানিয়ে অবাক করলো। আমি কে ছিলাম তারা জানতো না। তাদের উদারতা, খাবার ভাগাভাগি করে খাওয়ার ইচ্ছা, একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যি আমার হৃদয় ছুঁয়েছিল। বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ সাদিও মানে জানান, বাংলাদেশি মানুষ যে কাউকে আপন করে নিতে জানেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং জাতীয় স্টেডিয়াম নিয়ে এবার মুখোমুখি অবস্থানে রাখবে ফুটবল। অন্য কাউকে মাঠ ব্যবহার করতে দিতে নারাজ বাফুফে। ক্ষয়ক্ষতি না করার আশ্বাস রাখবে বিপাকে এনএসসি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। তাজিন, আপনাকে ধন্যবাদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।